দাদুর মুখে বৈঠকখানার কথাটা প্রথমবার শুনে দাদুকে প্রশ্ন করে সপ্তর্ষি, দাদু বৈঠকখানা মানে কি? সপ্তর্ষির এই দাদু হলো অঘোরলাল মিশ্র ওরফে আমাদের গল্পের অঘোরবাবু। এই অঘোরবাবু এক সময় ছিলেন বর্ধমান পোস্ট অফিসের একজন ঊর্ধ্বতন শ্রেণীর কর্মচারী। প্রত্যন্ত দুঘোল গ্রামের সামান্য পোস্ট মাস্টারের পদ থেকে কর্মজীবন শুরু করে বর্ধমান শহরের বড় পোস্ট অফিসের এই ঊর্ধ্বতন পদ অবধি তিনি উঠতে পেরেছিলেন ওনার এই 46 বছরের কর্মজীবনে। এখন তিনি কর্মজীবন থেকে অবসরপ্রাপ্ত হয়ে জমিয়ে এসে বসেছেন ওনার কোন্নগরের গঙ্গার তীরবর্তী পৈতৃক বাড়িতে। চাকরি জীবনের গোড়ার দিক থেকেই অঘোরবাবুকে কাটাতে হয়েছে অজপাড়া সব গ্রামগঞ্জগুলোতেই। এই নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ করার সুবাদেই অঘোরবাবু বিচিত্র সব অভিজ্ঞতার ভাণ্ডারও ভরে উঠেছিল সমান তালেই। গ্রামগঞ্জের নানা ধরনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ভাবে অর্জিত সেই জ্ঞানের ঝুলি শেষ নির্যাস পর্যন্ত তিনি বর্ষিত করতেন ওনার অত্যন্ত স্নেহের একমাত্র নাতি ও তাহার ক্ষুদে বন্ধু দিগকের কাছে। এই ছোট্ট ক্ষুদের দল ছিল অঘোরবাবুর খুবই প্রিয় ও নিতান্ত দিনের গল্প শোনার শ্রোতা। আমাদের এই অঘোরবাবুর প্রকৃতি ছিল অনেকটা আমাদের প্রিয় গল্পের চরিত্র তারিণী খুড়োর মতোই। আর তারিণী খুড়োদের মতোই বুড়োদের কোম্পানি একদম পছন্দ ছিল না। তাই এই ক্ষুদেদের কোম্পানি নিয়েই তিনি জমিয়ে তুলতেন ওনার বিকেলের বৈঠকখানা। তাই রোজ বিকালে এই ক্ষুদের বাহিনীগুলো এসে হাজির হতো অঘোরবাবুর গঙ্গা তীরবর্তী পূর্ব দক্ষিণ খোলা বাগানের মধ্যবর্তী বাঁধানো গোল চাতালের ওপর। অঘোরবাবু খুব শখ করে বাগানের মধ্যবর্তী জায়গায় বানিয়েছিলেন এই বাসার চাতালটা। গাছগাছালি পরিবেষ্টিত এই মনোরম পরিবেশের মধ্যে সেই গোল চাতালের অপরূপ এক সান্নিধ্য ছিল। সেই চাতালের মাথার ওপর ঠিক গোল ছাতার মতো অনুকরণিক ছিল গোল ছাদ, যা খানছয় সিমেন্ট দিয়ে বাঁধানো খুঁটির ওপর দাঁড়া করানো ছিল। এমনই ছিল তার ভঙ্গি, ঠিক আগেকার দিনের মাটির চাতালের ওপর বেশ বাঁশের খুঁটির ওপর গোল করে খড়ের চাল করার মতো। এও ছিল ঠিক তেমনই। এখানে রোজ বিকালে বসতো অঘোরবাবুর গল্পের আসর। আজও তাই সময় মতো অঘোরবাবুর গল্পের শ্রোতা সে ক্ষুদের বাহিনী এসে উপস্থিত ওই খোলা গোল চাতালের ওপর। অঘোরবাবু এসে সেই গোল চাতালের গল্পের শ্রোতাদের মাঝে মধ্যমণি হয়ে বসার সাথে সাথেই সপ্তর্ষি বলে ওঠে, দাদু আমরা রোজ কেন এখানে বসে গল্প শুনি? আমাদের ছাদের ওপরও তো অনেক জায়গা, সেখানে আমরা বসি না কেন? সপ্তর্ষির এই প্রশ্নের উত্তরে সদা হাস্যময় অঘোরবাবু অকৃত্রিম হাসি মুখে সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমরা যে রোজ এই খোলা বাগানের মাঝে এসে বসে গল্প করি তার কারণ এটা হলো আমাদের বৈঠকখানা। দাদুর মুখে এই নতুন কথাটা শুনে সপ্তর্ষি আবারও প্রশ্ন করে অঘোরবাবুকে, দাদু বৈঠকখানা মানে কি? এই প্রশ্ন শোনার সাথে সাথে যেন অঘোরবাবু সদা হাস্যময় ভাবটা হারিয়ে গিয়ে বিবর্ণ হয়ে পড়ে ওনার মুখ। খোশ গল্প করার মেজাজটা হারিয়ে গিয়ে যেন একটু ভয়ভীত হয়ে পড়েন অঘোরবাবু। নিজের মনেই যেন বাগানের চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিলেন তিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আবার সেই হাসির ভাবটা যেন এক প্রকার জোর করেই মুখে এনে অঘোরবাবু সকলকে উদ্দেশ্য করে বলেন, চলো তাহলে তোমাদের আজ আমি বৈঠকখানা নিয়ে একটা গল্প বলি। আর গল্প হলো একদম সত্যি ও আমার নিজের এক অভিজ্ঞতা। সপ্তর্ষি তখনই বলে উঠল, ভূতের গল্প কি দাদু? অঘোরবাবু উত্তরে একটু অন্যমনস্ক হয়ে মৃদু ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর অঘোরবাবু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বোধহয় গল্পটা মনের মধ্যে সাজিয়ে নিল। তারপর অঘোরবাবু শুরু করলেন ওনার গল্প। সময়টা ছিল আমার চাকরি পাওয়ার একদম গোড়ার দিকের ঘটনা। বর্ধমান জেলার দুঘোল গ্রামে পোস্ট অফিসের পোস্টমাস্টারের চাকরি পেয়ে আমি মাস 2 হলো আমি সেখানে নতুন উদ্যমে কাজ করছি। শুরু থেকে আমি একটু কাজ পাগল ছিলাম। যা চিঠি নিয়ে বিলি করতে বেরোতাম তা যতক্ষণ না শেষ হতো আমি ফিরতাম না। তাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও আমি পিছু পা হতাম না। কারণ আমি জানতাম যে এই চিঠিগুলো শুধু চিঠি না, এগুলো মানুষের আবেগ, আনন্দ, সুখ, স্নেহ বার্তা বহন করছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া।
এই নিয়ে পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্মচারীরাও, আমার সহকর্মীরা আমাকে অনেক সাবধান করার পরেও আমি ওদের কথা শুনতাম না। গ্রামের মোড়ল মশাই অনাথবাবু আমাকে খুব ভালোবাসত। উনিও পর্যন্ত আমাকে বুঝিয়েছিলেন গ্রামের পথে বেশি রাত পর্যন্ত এক ঘোরা ভালো না। কিন্তু আমি আমার কাজটাকেই বড় বলে মনে করতাম, তাই আমি আমার মতোই কাজ করতে থাকি। কিন্তু এই সব প্রবীণ ব্যক্তিদের কথা না শোনার ফল আমি হাতে নাতেই পেলাম কিছুদিনের মধ্যে। একদিন আমি চিঠি বিলি করতে বেরিয়েছি। দিনটা ছিল বাদলার। চিঠিও বেশ ভালোই ছিল বিলি করার জন্য। সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। দুপুর 3টের পর আকাশ একটু পরিষ্কার হতেই আমি বেরিয়ে পড়লাম সাইকেল আর কাঁধে চিঠির ঝোলা নিয়ে। সেই দিন চিঠি বিলি করতে করতে বেশ রাত হয়ে গেল। আর এইসব গ্রামে রাত তাড়াতাড়ি মানে। লাস্ট চিঠিটা বিলি করে আমি এবার ফেরার পথ ধরি। আজ গ্রামে বেশ শেষ প্রান্তের দিকে পৌঁছে গিয়েছিলাম, কারণ শেষ চিঠিটা গ্রামের শেষ প্রান্তের দিকেই ছিল। ব্যস্ততার মাঝে ঘড়ি দেখার সময় পাইনি একদম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজতে আরও মিনিট 10-এর মতো বাকি। ঘড়ির থেকে চোখ তুলতে না তুলতেই গগন ফাটানোর শব্দ করে খুব নিকটেই একটা বাজে পড়লো কোথায়। আকাশের মেঘ আরও ঘন হয়ে এলো। আমি গতিক ভালো না বুঝে সাইকেল চড়ে সেই খানিকটায় গিয়েছি। অমনি আকাশ ভেঙে অঝোর ধরায় শুরু হলো বৃষ্টি। গ্রামের শেষের দিকে ঘরবাড়ি কম। আমি বেশ খানিকটা দূরেও চলে এসেছি। সামনে শুধু দুটো মাঠ। কোথায় যাব, কি করব এই ভাবছি। হঠাৎ সামনের মাঠের ওপর আলোর উৎস দেখতে পেলাম। তারপর ভালো করে দেখে বুঝলাম মাঠের ওপরে একটা পাকা ইটের ছোট্ট বাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি এগিয়ে গেলাম ওই বাড়িটার দিকে। কাছে গিয়ে দেখি সাদা রং করা এক কামরার বাড়িটা হলো এক বৈঠকখানা। কারণ বাড়ির সামনে বড় একটা ফলকে বড় করে লেখা ছিল শখের বৈঠকখানা। দৌড়ে গিয়ে ঢুকলাম সেই বৈঠকখানার আলোক উজ্জ্বল ঘরখানার দিকে। ভেতরে গিয়ে দেখি সেই ঘরে জানা 7-8 মাঝবয়স্ক ব্যক্তি বসে গল্প গুজব করছে। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ছাট আরো বাড়তেই আমি ঘরের মধ্যেই ঢুকে পড়ি। আমি যে ঘরে ঢুকলাম তাতে যেন তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আমাকে যেন তারা কেউ দেখতেই পেল না। তারা ছিল তাদের গল্পে মত্ত। এবার আমি দুপা আরও এগিয়ে যেতেই তাদের গল্পের বিষয়বস্তুটা ভালো করে কানে আসে আমার। তারা বলছেন আজ 21 বছর পর আবার আমাদের বৈঠকখানা স্বয়ংসম্পূর্ণ হবে। হারাধন একমাত্র ব্যক্তি যে সেই দিন রাতে আমাদের এই শখের বৈঠকখানায় অনুপস্থিত ছিল। তাই সেই ভয়ঙ্কর দিনে যে বজ্রপাত হয়ে পড়েছিল আমাদের এই বৈঠকখানার ওপর, তাতে আমরা সবাই মারা গেলেও হারাধন একমাত্র বেঁচে যায়। সেই থেকে অসম্পূর্ণ রয়ে গেছে আমাদের এই শখের বৈঠকখানা। কিন্তু আজ সেই দিন এসেছে। আজ আমাদের মাঝে আসতে চলেছে আমাদের সেই বন্ধু হারাধন। এই কথাটা বলে আনন্দের উল্লাসে হাসতে শুরু করে দিল সেই বৈঠকখানায় বসে থাকা মানুষগুলো। কিন্তু কি বলল এই ব্যক্তি? 21 বছর আগে ওরা মারা গেছে বজ্র আঘাতে। তার মানে এরা সবাই প্রেতাত্মা? বুকের মধ্যে ঢেকির পার পড়তে থাকে আমার। এইদিকে বাইরে তুমুল বৃষ্টি পড়ছে, সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্যোগ করছি। এমন সময় দেখি বৈঠকখানার সামনে একটা মানব মূর্তি এগিয়ে আসছে বৈঠকখানার দিকে। প্রবল বর্ষণের মধ্যে ভালোভাবে ওই ব্যক্তির মুখটা বোঝা যাচ্ছিল না। আর আমিও যেন অনেক চেষ্টা করেও পালাতে পারলাম না সেখান থেকে। ওই মজার কাছে অনর পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আর সম্মোহিতের মতো দেখতে থাকলাম সেই লোকটির দিকে। সেই বৃষ্টির মধ্য দিয়ে এক পা করে এগিয়ে আসছে সেই লোকটি বৈঠকখানার দরজার দিকে। লোকটি এবার একদম আমার কাছে এসে পৌঁছে গেল আর আমাকে দেখতে পায়নি এমনই ভাব করে প্রবেশ করলো বৈঠকখানার দরজার ভেতর। বৈঠকখানার ভেতর প্রবেশ করতেই ঘরে থাকা অন্য ব্যক্তিগুলো উল্লাসে উঠে দাঁড়ালো। কিন্তু এরা কারা? আমার 2 চোখে বিস্ফারিত হয়ে গেল। তাকিয়ে দেখি ঘরের মধ্যে ওই আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে 7খানা কঙ্কাল। এবার তারা তাদের ঘনা গলায় ওই আগন্তুক ব্যক্তিতে সম্ভাষণ করে বলল, এসো হে হারাধন ভাইয়া, এসো। বড় সময় লাগালে ভাই আসতে। বন্ধুদের ছেড়ে কিভাবে ছিলে তুমি এতদিন? এই বলে আবার হাসিতে ফেটে পড়ে ওই কঙ্কালগুলো। তাদের হাসিতে বৈঠকখানার ঘর যেন কেঁপে উঠল। এবার সেই আগন্তুক মানুষটা আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম ওই ব্যক্তিত্বে তা দেখে। এই তো গ্রামের মরল মশাই, মানে অনাথ মিত্র। দেখে উনি আমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, তোমার এখানে থাকার দরকার নেই মাস্টার।
তুমি এখনই ফায়ার যাও। আমি সেই দৃশ্য দেখে জ্ঞান হারালাম। সকালে যখন জ্ঞান ফিরল, আমি পড়েছিলাম খোলা মাঠের ওপর। পাশেই দেখি একটা ভগ্নপ্রায় ছোট্ট বাড়ি। এখনো তার ফলকে লেখা শখের বৈঠকখানা। খোদাইটা হালকা হলেও পড়া যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো পোস্ট অফিসে ফিরে আমি গেলাম গ্রামের মোড়ল আনন্দবাবুর বাড়ি। মনের মধ্যে তখন আমার কি চলছে আমি জানি। মনকে বোঝালাম কাল আমি দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু মোড়ল মশাইয়ের বাড়ির কাছাকাছি আসতে কানে ভেসে এলো স্ত্রী লোকের কান্নার শব্দ। আমি দৌড়ে মোড়ল মশাইয়ের বাড়ি উঠানে যেতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনের উঠানের ওপর রাখা আছে খাটিয়া, শেষ যাত্রার জন্য সজ্জিত মোড়ল মশাইয়ের শবদেহ। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কাল রাতে সব দৃশ্য আবার আমার মাথায় ওপর ঘর করে এলো। তার মানে কাল রাতে সেই সব ঘটনা সত্যি ছিল? সেগুলো তার কল্পনা বা স্বপ্ন ছিল না? মাথা ঘুরে মাটিতে বসে পড়লাম আমি। গ্রামের এক ব্যক্তি আমাকে ধরে নিল। আমি শুধু তাকে একটাই প্রশ্ন করলাম, মোড়ল মশাইয়ের নাম কি হারাধন? উত্তরে লোকটি বলল, হ্যাঁ, ওনার বন্ধুরা অনেক ওই নাম ডাকতেন। এইটুকু শুনে আমি জ্ঞান হারালাম। তারপর থেকে আমি আর কোনোদিন সন্ধ্যার পর চিঠি বিলি করিনি।